ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। একটা সময় কৃষক বন্ধুরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োগ করতেন যথেচ্ছভাবে রাসায়নিক সার। তারপর সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপলব্ধি করলেন যে উৎপাদনের ক্ষেত্রে কেবলমাত্র পরিমাণই নয়, মান বৃদ্ধিরও প্রয়োজন। আর তখনই এসে পড়ল অনিবার্যভাবেই জৈব সার প্রয়োগের প্রয়োজনীয়তা। আজ আমরা কথা বলবো জৈব সার হিসেবে সবুজ সার ও তার উপকারিতা নিয়ে। কথা বলার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর অরুণ কুমার বারিককে, যিনি বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক। নমস্কার অরুণবাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইব যে সবুজ সার বলতে কি বোঝায়? আসলে আমরা এই বিশেষ করে ধান চাষে সময়ে আমরা যে সমস্ত সবুজ ছোট ছোট গাছ কাঁচা এবং নরম অবস্থায় আমরা যেগুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে জৈব সার হিসাবে ব্যবহার করি, সেগুলোকে আমরা সবুজ সার হিসাবে চিহ্নিত করেছি। আচ্ছা, তো এই সবুজ সার কি কারণে প্রয়োগ করার প্রয়োজন? এখন জৈব সার হিসাবে আমরা দেখতে পাই যে এই সবুজ সার হচ্ছে খুবই উপযোগী, কারণ এই যে সুসংগত উপায়ে আমরা ফসলে যে খাদ্য সরবরাহ ব্যবস্থা আমরা প্রয়োগ করি, সেখানে দেখা গেছে যে বিভিন্ন সোর্স অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমরা যদি উদ্ভিদ খাদ্য উপাদান সরবরাহ করি, তাহলে সেখানে শুধুমাত্র যেখানে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করা হয় তার চাইতে অনেক বেশি উৎপাদন পাওয়া গেছে। তো এই যে জৈব সার হিসাবে যে এই সবুজ সার, এইটা কিন্তু আমরা বিভিন্ন অনুপাতে আমরা ব্যবহার করতে পারি। যেমন মোট যা উদ্ভিদ খাদ্য উপাদান প্রয়োজন, তার মধ্যে আমরা 20% হচ্ছে আমরা জৈব সার ব্যবহার করতে পারি, এবং 10% ব্যবহার করা হয় বায়ো ফার্টিলাইজার অর্থাৎ জীবাণু সার হিসাবে, এবং বাকি যে 70% আছে সেটা আমরা ব্যবহার করি রাসায়নিক সার হিসাবে। তো এইভাবে যদি আমরা সুসংগত উপায়ে উদ্ভিদ খাদ্য সরবরাহ ব্যবস্থা গ্রহণ করি, তাহলে মাটির উৎপাদিকা শক্তি এবং তার সাথে সাথে ফসলের উৎপাদনও বাড়াতে পারি। আচ্ছা, অর্থাৎ সামঞ্জস্য কিন্তু বিধান করতে হবে রাসায়নিক সার এবং জৈব সারের ক্ষেত্রে আপনি বলছেন, এবং সেটা অত্যন্ত প্রয়োজন মাটির স্বাস্থ্যের কারণে। এবারে জানতে চাইবো যে সবুজ সারের আর কি কি উপযোগিতা রয়েছে? এখন সবুজ সার হিসাবে আমরা যে সমস্ত ফসলগুলো লাগাই ধান লাগানোর আগে, সেগুলো হচ্ছে ধইঞ্চা যেমন খুবই প্রচলিত, এবং তারপরে শন আছে, বিভিন্ন বরবটি আছে, বিভিন্ন কলাই জাতীয় ফসল আছে। তো এইগুলো হচ্ছে আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করি। আর এর উপকারিতা অনেক। সবুজ সার হিসেবে আমরা যে সমস্ত ফসলগুলো মাটিতে মাড়িয়ে দিই, এবং জৈব সার হিসেবে ব্যবহার করি, তার ফলে মাটির যে গুণাগুণ সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। যেমন মাটির যে ভৌত অবস্থা, অর্থাৎ মাটিতে বাতাস চলাচল, তারপরে মাটির জল ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়, এবং তার সাথে সাথে মাটির যে উৎপাদিকা শক্তি সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। তাছাড়া বেশ কিছু জায়গা আছে যেখানে একটু ঢালু জমি, অর্থাৎ একটু পার্বত্য এলাকা বা এইসব জায়গা, সেখানে কিন্তু এই সবুজ সার আমরা যদি চাষ করি, সেখানে ভূমিক্ষয় রোধ করে। এবং এর সবুজ সারের যে ফসলের যে শেকড়, সেই শেকড়টা মাটিকে খুব শক্ত করে আঁকড়ে থাকে, তার ফলে ওই ভূমিক্ষয় অনেক কমে যায়, এবং সেখান থেকে যে উদ্ভিদের যে খাদ্য উপাদানগুলো বয়ে চলে যায় জলের সাথে, সেগুলো রোধ করা যায়। আর এছাড়াও যেহেতু আমরা এই সিম্বি গোত্রীয় আমরা উদ্ভিদগুলো ব্যবহার করি সবুজ সার হিসাবে, সেই জন্য এই সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে এক ধরনের গুটি তৈরি হয়, এবং সেই গুটিগুলোতে ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে আবদ্ধ করে। এবং তার ফলে কি হয় না, মাটির মধ্যে যে নাইট্রোজেন সে তার পরিমাণ অনেকটা বেড়ে যায়, এবং সেই নাইট্রোজেন আমার পরবর্তী ফসল বা তখন যে ফসলটা বর্তমান, দুটো ফসলকেই কিন্তু উপকার করে। আর এই উপকারিতা আরও অনেকগুলোই আছে। যেমন আমরা যেখানে দেখি যে বেশ মাটিটা ধরুন একটু ক্ষার ভাবাপন্ন, অর্থাৎ মাটির পিএইচ যখন 7-এর বেশি হয়, তখন কিন্তু সেই সব জায়গায় কিন্তু অন্যান্য ফসল চাষ করা
খুব একটা লাভজনক হয় না। কিন্তু আমরা যদি 2 বছর বা 3 বছর ধরে পরপর এই সবুজ সার লাগায় ওই সব জমিতে, তাহলে কিন্তু তার ওই লবণাক্ত ভাব বা ক্ষারীয় ভাব কমে যায় এবং তার ফলে সেখানে মাটির যে অবস্থা ভালো ফসল তৈরি করার জন্য সেটা তৈরি হয়। আচ্ছা, সুতরাং অনেকগুলো উপযোগিতা রয়েছে যদি সবুজ সার চাষ করা যায়। তো আমরা এবারে জানতে চাইবো যে সবুজ সার এবং সবুজ পাতা সার এর মধ্যে কি কোনো রকম পার্থক্য আছে? হ্যাঁ, এখন সবুজ সার যেগুলোকে বলি, যেমন যেটা খুবই প্রচলিত বললাম ধইঞ্চা, সবুজ সার আমরা দুভাবে কিন্তু করতে পারি। প্রথম হচ্ছে যেই জমিতে আমরা সবুজ সারটা মাড়িয়ে দেব সেই জমিতেই চাষ করা, আচ্ছা, সেটা করা যায়। আর একটা করা যায় যে ধরুন সেই জমিতে ফসল আছে বা বৃষ্টিপাত হচ্ছে না, তখন আমরা অন্য জমিতে সবুজ সার চাষ করে সেখান থেকে তার নরম কাণ্ড পাতা কেটে এনে আমরা যে জমিতে ফসল লাগাবো সেই জমিতে আমরা লাঙল দিয়ে মাড়িয়ে দিই। তাহলে এইভাবে দুটোভাবে আমরা সবুজ সার চাষ করতে পারি। আর একটা হচ্ছে সবুজ পাতা সার, অর্থাৎ যখন যেটা বললাম যে ধরুন বৃষ্টিপাত হচ্ছে না, আমরা ধইঞ্চা লাগাতে পারছি না, বা ধরুন সেখানে জমিতে অন্য ফসল আছে, তো সেখানে আমরা ধইঞ্চা লাগাতে পারবো না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে সমস্ত গাছ আছে, ধরুন সেই গাছগুলো থেকে আমরা তার নরম কাণ্ড শাখা প্রশাখা, হ্যাঁ, সেগুলো আমরা কেটে নিয়ে এসে, তাকে প্রুনিং বলা হয়, প্রুনিং করে বা কেটে নিয়ে এসে আমরা যদি ধান লাগানোর ধরুন 2 সপ্তাহ আগে আমরা যদি সেগুলো জল দাঁড়ানো জমিতে লাঙল দিয়ে ভালো করে মাড়িয়ে দিই, তাহলেও কিন্তু আমরা সেভাবে সবুজ পাতা সার হিসাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবারে জানতে চাইবো যে সবুজ সারের ক্ষেত্রে গাছগুলি কি কি এবং কোথায় এগুলো লাগানো যেতে পারে? সবুজ সারের যে গাছ সাধারণত ওগুলো সিম্বগোত্রীয় হলে ভালো হয়, কারণ ওই সিম্বগোত্রীয় যে উদ্ভিদ তাদের যে মূলে যে গুটি তৈরি হয় বললাম আগে, সেগুলো অনেকটা নাইট্রোজেন সরবরাহ করে মাটিতে এবং আমাদের যে ফসল তার উপকার হয়। তো যে ফসলগুলো আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করি আগেও বললাম, সেগুলো যে শন বা ধইঞ্চা খুব প্রচলিত একটা ফসল। আর তাছাড়া কলাই জাতীয় যে সমস্ত শুটি জাতীয় ফসল, বরবটি, মুগ, মসুর বা এই কালো কলাই ইত্যাদি, এগুলোতে কি করা হয় না, আমরা এই যে কলাই জাতীয় যে শুটি ফসল সেগুলো যদি লাগাই, তার যে শুটি যখন আসবে সেগুলো তুলে নিয়ে যখন বাকি যে গাছের অংশটা পড়ে থাকে সেগুলো আমরা কিন্তু মাটিতে মিশিয়ে দিতে পারি। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, এক হচ্ছে ডাল জাতীয় ফসলটাও পাচ্ছি এবং তার যে সবুজ অংশটা থাকছে সেটাও কিন্তু আমরা মাটিতে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, সুতরাং এই ধরনের গাছকেই আপনি পছন্দ করতে বলছেন বা চাষের জন্য বেছে নিতে বলছেন। কি ধরনের মাটিতে এগুলো লাগানো যেতে পারে? এবার হচ্ছে কি, ধরুন সাধারণত এই যে সবুজ সার যে ব্যবহার করা হয় এটা ধানের জমিতেই ব্যবহার করা হয় সাধারণভাবে। তাছাড়া বর্ষাকালে যে সমস্ত অন্যান্য ফসল একটু জল জমা জমিতে হয় সেখানেও আমরা সবুজ সার ব্যবহার করতে পারি। আচ্ছা, মানে ওই ফসল আমরা লাগাতে পারি, সহজেই হয়ে উঠবে, সহজেই হয়ে যায়। আচ্ছা, এবারে জানতে চাইবো যে সবুজ পাতা সার চাষের ক্ষেত্রে বা সবুজ সার চাষের ক্ষেত্রে পদ্ধতিটা কীরকম হওয়া উচিত? সাধারণত যে ধইঞ্চা বা শন বা শুটি জাতীয় ফসল এগুলো বললাম, চাষিরা যেটা করে সেটা হচ্ছে এই সময় জ্যৈষ্ঠ মাস, এই সময় যে কালবৈশাখীর যে বৃষ্টিটা পায় সেই বৃষ্টিতে তারা কিন্তু মানে জমিতে এই ধইঞ্চা বা শন ইত্যাদি লাগিয়ে দিতে পারে। এবং এই ধইঞ্চা বা শন যখন 4 থেকে 6 সপ্তাহের বয়স হবে এর, তখন জমিতে যখন বর্ষা এসে যাবে তখন জল দাঁড়িয়ে যায়। সেই জল দাঁড়ানো অবস্থায় কিন্তু এই যখন 6 সপ্তাহের মতো বয়স হবে তখন আমরা এটা লাঙল দিয়ে ভালো করে মাড়িয়ে দিই। আর এর যে বীজের হার যেটা ধইঞ্চার ক্ষেত্রে সাধারণত মানে যেটা করা হয় সেটা হচ্ছে 1 বিঘা জমিতে প্রায় 4 থেকে 5 কেজি বীজ লাগবে। আচ্ছা, হ্যাঁ, আর এই বুনতে হবে কিভাবে? বুনতে হবে যেটা হচ্ছে সারিতে বোনার কিছু প্রয়োজন নেই, এটা একটু বেশি বীজ দেওয়া হয়, কারণ যত ঘন হবে গাছগুলো তত বেশি ঘন হলে কি হয়, এদের যে ডাঁটাগুলো সেগুলো নরম থাকে, খুব শক্ত হয়ে যায় না। এবং ডালপালা যে পাতা, সেই পাতাগুলো নরম থাকে। তো সেই জন্য একটু ঘন হলে ভালো হয়, তখন বীজের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়। এবং এটা ছড়িয়ে দিয়ে ব্যবহার করা যেতে পারে,
সারিতে না বুনে। আর এটা লাগানোর সময় আমরা দেখেছি যে ধানে যে ফসফরাস সারটা লাগে যতটা পরিমাণ, সেটা কিন্তু আমরা এই ধইঞ্চা বীজ ব্যবহার যখন করছি অর্থাৎ লাগাচ্ছি, তখন এই যদি ফসফরাস সারটা ব্যবহার করা হয় তাহলে দেখা গেছে ধানে এর সরবরাহটা ফসফরাসের অনেক বেশি হয় এবং ধানের ফলনও ভালো হয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে সবুজ সার কি, কিভাবে চাষ করা দরকার এবং এর উপযোগিতাগুলি কী কী, সেগুলোও আমরা জেনেছি। আমরা আশা করব আপনারা যারা কৃষিকাজকে, আপনাদের নিজেদের কৃষিকাজকে আরেকটু উন্নত মানে নিয়ে যেতে চাইছেন, তারা প্রত্যেকেই এ ব্যাপারে ভাববেন এবং এইভাবেই সবুজ সার চাষ করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কৃষি দর্শন মানে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। দু অক্ষরের শব্দ কৃষি, কিন্তু এর জগৎটা বিশাল। তাই প্রত্যেক দিনই নতুন কিছু না কিছু নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের বিষয় তিল চাষ। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ হিসেবে ডক্টর নন্দিতা ভট্টাচার্য, সহ কৃষি অধিকর্তা, ইলামবাজার ব্লক। নমস্কার। নমস্কার। একটু আগেই বলছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা আলোচনা করি। আজ যেহেতু তিল নিয়ে আলোচনা করব আমরা, আপনি প্রথমেই বলুন যে তিল চাষের জন্য উপযুক্ত আবহাওয়া কীরকম দরকার বা সময়টা কোনটা? আমাদের পশ্চিমবঙ্গে তিল সারা বছরই হয় মোটামুটি, মানে ভাদ্র মাসে একবার বোনা যায়, আবার শীতকালেও হয়, আর একটা যেটা হয় প্রাক খারিফ মরশুমে, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে, এই সময়ও বোনা যায়। তো আমাদের পশ্চিমবঙ্গে এই তিনটে ঋতুর মধ্যে যেটা বেশিরভাগ হয় সেটা হচ্ছে এই গ্রীষ্মকালীন বা প্রাক খারিফ তিলের চাষ। অর্থাৎ এখন যে তিলটা আমরা মাঠে দেখতে পাচ্ছি, এই তিলটা এই সময়টাই কিন্তু এখানে বেশি জনপ্রিয়। কি কি ধরনের জাত আছে তিলে? প্রধানত চাষি ভাইরা যে জাতগুলোর চাষ করতেন, কোনোটা কালো রঙের দানাটা, আবার কোনোটা একটু বাদামি রঙের। তো এই হিসেবে তিলের জাতগুলো হলো তিলোত্তমা, বি14, এগুলো কালো জাতের। আর যেটা একটা কালচে বাদামি রঙের হয়, লালচে রঙের, সেটা হচ্ছে রমা। আর বর্তমানে কিছু সাদা তিল বাজারে এসছে, যেমন হাইব্রিড জাত, এগুলো গুজরাট 1, এই তিলগুলোও কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে। এই এত ধরনের জাত আছে, এবারে ভালো বীজ পাওয়াটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। একটু বলুন যে কৃষক বন্ধুরা কোথা থেকে ভালো বীজ পাবেন, এবং বীজের কথা যখন উঠলই সেই সঙ্গে আপনার কাছে জেনে নেব যে বীজ শোধনের কতটা প্রয়োজন আছে। তিলের বীজ সাধারণত চাষি ভাইরা মানে অনেকটা নিজেরাই সংরক্ষণ করে থাকেন। এক বছর হয়তো সংশিত বীজ কেনার পর তারপর সেই বীজ দিয়েই তারা 2-3 বছর চাষ করেন। তো তিলের যেটা আমাদের এখানে বেশি চাষ হয়, তিলোত্তমা আর রমা, এই দুটো জাতেরই চাষ পশ্চিমবঙ্গে বেশিরভাগ হয়ে থাকে। তো চাষি ভাইরা সাধারণত ভালো বীজ বলতে গেলে, যেটা আমাদের বহরমপুরে ডালশস্য তৈলবীজ গবেষণাগার আছে, সেখান থেকে কিন্তু ভালো জাতের তিল পেতে পারেন। তাছাড়া অনেক সময় কৃষি দপ্তর থেকে তিলের প্রদর্শনী বা মিনি কিট দেওয়া হয়, সেক্ষেত্রেও চাষি ভাইরা তিলের বীজ পান। তাছাড়া আমাদের যারা বীজ বিক্রেতা আছেন, তারাও এই বিভিন্ন জাতের তিলের সংশিত বীজ বিক্রি করে থাকেন। সুতরাং তিল বীজ পাওয়াটা খুব একটা সমস্যার হয় না। আর বীজ শোধনের কথা তো আমরা
প্রতিটি চাষি ভাইদের সঙ্গে প্রত্যেক আলোচনাতেই বলে থাকি যে বীজ শোধন করা অবশ্যই দরকার, কারণ ফসলের এমন কিছু রোগ আছে যেগুলোর জীবাণু খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু যখন মাটিতে পড়ে অনুকূল পরিবেশে এগুলো রোগ সৃষ্টি করে। তাই আগাম প্রতিষেধক হিসেবে বীজ শোধন করা অবশ্যই দরকার। এবং তিল বীজের ক্ষেত্রেও যেটা লাগবে, প্রতি কেজি বীজের জন্য 2.5 থেকে 3 গ্রাম হারে ব্যাভিস্টিন অথবা থাইরাম যে কোনো একটা রাসায়নিক বীজ শোধন তিলের বীজের গায়ে মাখিয়ে নিতে হবে। এর জন্য পরিমাণ মতো তিল বীজ এবং ওষুধ, প্রতি কেজি বীজের জন্য বললাম যে 2.5 থেকে 3 গ্রাম মতো ওষুধ লাগবে। একটা পাত্রে নিয়ে, সেটা মাটির পাত্র হোক বা কাঠের গোলা হোক, ধাতব পাত্র মানে বাদ দেওয়াই ভালো, যে কোনো একটা পাত্রে মিশিয়ে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এবং সাধারণত যেদিন আমরা ফসলটা বুনবো তার আগের দিন বীজটা বিকেলের দিকে শোধন করে নিলেই ভালো। আর কিছু জৈব ছত্রাকনাশক আছে, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, এটা দিয়েও বীজ শোধন করা যেতে পারে। এক্ষেত্রে লাগবে প্রতি কেজি বীজের জন্য 5 গ্রাম হারে ট্রাইকোডার্মা ভিরিডি লাগবে। এক্ষেত্রেও বীজ বপনের আগের দিন বীজটাকে আমাদের পরিমাণ মতো জৈব ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে। বপনের পদ্ধতিটা কীরকম? তিল বীজ সাধারণত মানে চাষি ভাইরা যদিও ছড়িয়ে বপন করেন, কিন্তু তিল ছড়িয়েও লাগানো যায়, আবার সারিতেও লাগানো যায়। তো এক্ষেত্রে সারির থেকে সারির দূরত্ব হবে 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। তবে এই পদ্ধতি আমাদের এখানে সচরাচর চাষি ভাইরা করেন না, চাষি ভাইরা ছিটিয়েই বোনেন। এবং সেক্ষেত্রে দেখতে হবে যে হয়তো সব জায়গায় সমানভাবে পড়ে না, সেক্ষেত্রে চারা বেরোনোর পর দেখতে হবে যে প্রতি বর্গমিটারে যেন 35 থেকে 40টা গাছ থাকে। এর বেশি হলে সেগুলো নিড়ানি দিয়ে তুলে পাতলা করে নিতে হবে। আর এই বীজ ছড়িয়ে বোনার জন্য বীজটা একটু বেশি লাগে, এক্ষেত্রে বিঘেতে 1 কেজি করে বীজ লাগে। আর যেখানে যদি সারিতে বোনা হয় সেখানে মোটামুটি 750 থেকে 800 গ্রাম বীজেই হয়ে যায় 1 বিঘে। লাগানোর পরে এবারে কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে এবং সেচ কতটা দিতে হবে? তিলের ক্ষেত্রে যেটা লাগানোর পরে পরিচর্যা বলতে একবার চারা পাতলা করে দেওয়ার ব্যাপার আছে, যেটা বলছিলাম, যেহেতু ছিটিয়ে বুনছে, সেটা 15-20 দিনের মাথায় একবার নিড়ান দিলে, আর যদি আবার আগাছা দেখা যায় তাহলে 1 মাস বা 40 দিনের স্টেজে আরেকবার হাত নিড়ানি দিলেই মোটামুটি আগাছা নিয়ন্ত্রণ করা যায়। আর তিলের ক্ষেত্রে সেচ বলতে তিলে সাধারণত 2টো সেচ দেওয়া হয়, একবার ওই 1 মাসের ভেতরেই, আর আরেকবার যখন কুড়ি আসছে আর কি, ওই 35-40 দিনের মাথায়, এই সময় আরেকবার সেচ দিতে হয়। নানান যত্ন নেওয়ার পরেও দেখা যায় যে রোগ পোকার আক্রমণ তো লেগেই থাকে। তো সেটা যদি আপনি বলেন যে কি কি ধরনের রোগ হয় তিলের ক্ষেত্রে এবং কি কি পোকার আক্রমণ হয় এবং সেগুলোকে ঠেকানো যাবে কিভাবে? হ্যাঁ, তিলের ক্ষেত্রে রোগ পোকার উপদ্রব অন্যান্য ফসলের তুলনায় তুলনামূলকভাবে কম। তিল সাধারণত তিলে যে পোকা দেখা যায় সেটা হচ্ছে বিছে পোকা বা শুঁয়োপোকা, এটাই তিলে প্রধানত ক্ষতি করে। এগুলো দলবদ্ধভাবে পোকাগুলো পাতার নিচে থাকে এবং তারপরে এই শুঁয়োপোকা বা বিছে পোকা এরা কচি কচি পাতা খেয়ে নেয় এবং সারা মাঠ ছড়িয়ে পড়ে। তো এই বিছে পোকা দমনের ক্ষেত্রে প্রথম যখন এরা দলবদ্ধভাবে পাতার তলায় থাকছে বা পাতার তলায় ডিম থাকে, সেই সময় তুলে অন্যত্র সরিয়ে ফেলে দেওয়া বা পুড়িয়ে ফেলা, এটাই বাঞ্ছনীয়। তাহলে পরবর্তীকালে দমন করতে ওষুধ কম লাগে। আর যদি সারা মাঠে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা কন্ট্যাক্ট ইনসেকটিসাইড দিতে হবে। তো যেটা ক্লোরোপাইরিফস দেওয়া যেতে পারে 2 থেকে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে, বা কার্বোসালফন দেওয়া যেতে পারে, ওটাও 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হবে। আর তিলে পোকা বলতে আর খুব একটা কিছু দেখা যায় না। আর তিলে কয়েকটা রোগ দেখা যায়, যেমন একটা গোড়া পচা বা শেকড় পচা। তো এক্ষেত্রে কিন্তু বিষ শোধন করা থাকলে খুব একটা উপদ্রব হয় না। আর পরবর্তীকালে তিলে যেটা একটা দেখা যায় যে তিলের এটাকে বলা হয় ফাইলোডি। তো এক্ষেত্রে মানে চোষক পোকা তিলের মধ্যে যখন মানে গাছে আক্রমণ করে আর কি, এরা ওই
মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম বলা হচ্ছে, এই জামটা আর কি ঢুকিয়ে দেয়। এতে দেখা যায় যে কি পরবর্তীকালে যখন ফুল ফল আসছে ঠিক স্বাভাবিক হয় না, ফলটা চ্যাপ্টা হয়ে যায় এবং কাণ্ডগুলোও চ্যাপ্টা হয়ে যায়, পাতাটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, ফলে পরে পুরো গাছটা একটা ঝোপের মতো হয়ে যায়। তো এক্ষেত্রে ফাইলোডি একবার দেখা দিলে সেই গাছগুলো তুলে ফেলায় বাঞ্ছনীয়, এবং যে পোকাটা রোগ ছড়াচ্ছে চোষক পোকা, সেই পোকাগুলো দমনের জন্য মানে সিস্টেমিক ওষুধ, সেটা মেটাসিস্টক্স হতে পারে বা রোগর হতে পারে, 2 থেকে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া তিলে খুব একটা আর রোগ পোকা দেখা যায় না। আর আমাদের এখানে আমি বললাম যে প্রাক খারিফ মরশুমে তিলের চাষ হয়, তো সাধারণত এখানে তিল প্রধানত আলুর তোলার পরই তিলের চাষ হয়। এমনিতে তিল খুব মানে এক্সস্টিভ ক্রপ, তিলের চাষ করলে এরা মাটি থেকে প্রচুর খাবার নিয়ে নেয়, ফলে মাটিকে নিঃশেষ করে দেয়, এই জন্য তিলে একটু সার বেশি লাগে। কিন্তু যেহেতু আলুর পর করা হয়, আলুর জমিতে তিল করলে সেখানে আলাদা করে খুব একটা চাষি ভাইরা আর সার প্রয়োগ করেন না, আলুতে যা সার দেন সেটাই মোটামুটি তিলে হয়ে যায়। কি সার দিতে হবে? হ্যাঁ, আর তিল যদি মানে আলুর পরে না হয়ে এমনি তিল চাষ করা হয়, সেক্ষেত্রে তিলে একটু মানে রাসায়নিক সারের পরিমাণটা বেশি লাগে। এটা একর প্রতি 16 কেজি নাইট্রোজেন, ফসফেট এবং 16 কেজি পটাশ লাগে, আর পরবর্তীকালে 1 মাসের মাথায় আবার 16 কেজি নাইট্রোজেন চাপান দিতে হয়। আর তিলে যেটা দেখা যায় যে যেহেতু তৈলবীজ, আমরা বলি যে ডিএপি বা 10-26 প্রয়োগ না করে সিঙ্গল সুপার ফসফেট, যেটাতে সালফার ক্যালসিয়াম আছে, এটা দিয়ে চাষ করলে কিন্তু দেখা যায় যে তেলের পরিমাণ বেশি হয় বা ফলনটাও আশানুরূপ পাওয়া যায়। আর একবার যদি মানে 2বার যদি আমরা অনুখাদ্য স্প্রে করতে পারি, এখন বাজারে অনেক রকম অনুখাদ্যের মিক্সচার আছে, মাইক্রোমিক্স আছে, বা না পাওয়া গেল বোরন যদি স্প্রে করা যায় 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে একবার 30 দিনের মাথায়, আর একবার যদি 40 থেকে 45 দিনের মাথায় 2বার স্প্রে করা যায়, তাহলে দেখা যায় যে তিল চাষের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়। এবার একটু জানতে চাইবো যে যেসব বন্ধুরা তিল চাষ অলরেডি করছেন বা যারা আগামী দিনে করবেন, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে তিল চাষ থেকে তারা অর্থকরীভাবে কতটা লাভবান হবেন? হ্যাঁ, তিল চাষ যেটা বলছিলাম যে যেহেতু আলুর পরে করা হচ্ছে অনেক বেশিরভাগ জমিতেই, তিল চাষে কিন্তু সারের খরচটা কম এবং তিলের রোগ পোকাও কম লাগে, ফলে চাষি ভাইদের ক্ষেত্রে কিন্তু তিল চাষের ক্ষেত্রে মানে খরচের পরিমাণটা যথেষ্টই কম, এবং এক্ষেত্রে লাভের সম্ভাবনা বেশ উজ্জ্বল। কারণ ধরুন এই তিলের বদলে তো এই সময়টা ম্যাক্সিমাম জমিতে বোরো ধান চাষ হয়, এবং এখন যা চাষি ভাইদের চাষের খরচ বেড়েছে, বোরো ধানে জল, সার, সেই তুলনায় মানে বোরো ধান চাষ করে লাভের পরিমাণ খুবই কম। কিন্তু তৈলবীজের বাজার এখন যথেষ্ট বেশি, এবং আমাদের পশ্চিমবঙ্গে শুধু মানে ম্যাক্সিমামটাই আমরা সর্ষের উপর নির্ভর করি, কিন্তু তিল চাষে তেলের নানা রকম বাণিজ্যিক দিক আছে, বিভিন্ন রকম সুগন্ধি প্রস্তুতিতে সাবান মানে এর কসমেটিক্স দিকটা প্রচুর আছে, ফলে তিল চাষের একটা বাজার কিন্তু আমাদের এই রাজ্যে যথেষ্ট ভালো আছে। তাই চাষি ভাইরা যদি তিল চাষ করেন, সেক্ষেত্রে লাভের পরিমাণটাও অনেক বেশি এবং তাদের বাজারজাত করতেও কোনো সমস্যা হবে না। বা অনেক সময় তো দেখা যায় ঘরোয়া পদ্ধতিতে চাষিরা সর্ষের তেলের সঙ্গে তেল পাইল করেও আর কি খান। সুতরাং মানে তিল চাষের বাজার অলরেডি প্রতিষ্ঠিত, যদি চাষি ভাইরা ঠিকঠাকভাবে চাষ করেন, এখানে খরচ খুবই কম, কিন্তু একটা লাভের সম্ভাবনা ভালো আছে। অনেক সময় দেখা যায় যে কৃষক বন্ধুদের মধ্যে একটা হতাশা থাকে যে তারা আশানুরূপ ফলন পাচ্ছেন না, তো তিলের ক্ষেত্রে এরকম হলে তারা কি করবেন বা কি করণীয়? তিল একটা স্বল্প মেয়াদি ফসল, মোটামুটি মানে 70-75 দিনের মধ্যেই তিল উঠে যায়, ফলে মানে তিল চাষে রিস্কটাও একটু কম থাকে। এখন আগাম যদি মানে কালবৈশাখী বা এতে হয়, তাহলে সেক্ষেত্রে শিলাবৃষ্টি হলে কিছুটা ফলন মার যেতে পারে, কিন্তু তাছাড়া মোটামুটি যদি এই প্রাক গ্রীষ্মকালীন 1-2 বৃষ্টি পায়, তাহলে সেক্ষেত্রে তিলের মানে ফলন যথেষ্টই ভালো হয় এবং সেভাবে ফলন মার খাওয়ার খুব একটা চান্স থাকে না তিলের ক্ষেত্রে।
ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা আলোচনা উপহার দিয়েছেন ডক্টর নন্দিতা ভট্টাচার্য। আর টিভির ওপারে যারা আছেন, অর্থাৎ কৃষক বন্ধুরা তো অনুষ্ঠান শুনলেন, আলোচনা নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন। যে পথ ধরে উনি এগোতে বললেন তিল চাষের ক্ষেত্রে, যদি আপনারা সেই পথ ধরে সুস্থিরভাবে এগোন তাহলে কিন্তু লাভবান হবেনই, কারণ তিলের ক্ষেত্রে লাভের অঙ্কটা কিন্তু বেশ ভালোই। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ভেন্ডি বা ঢেঁড়স অন্যতম গুরুত্বপূর্ণ, যার চাহিদাও রয়েছে বাজারে রীতিমতো। তাই আজ আমরা ভেন্ডি চাষের 2-4 কথা জেনে নেব সাঁইথিয়া ব্লকের কৃষি প্রযুক্তি সহায়ক বিশ্বনাথ মণ্ডলের কাছ থেকে। নমস্কার বিশ্বনাথ বাবু। নমস্কার। আমরা আপনার কাছে জানতে চাইব যে ভেন্ডি চাষের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা দেখা দেয়? ভেন্ডি চাষের প্রধান সমস্যা হলো চাষিদের যেটা সব থেকে হয় ছিল ইয়েলো মোজাইক ভাইরাস, যেটা ফলন একদম হবে না এবং গোটা জমিটা নষ্ট হয়ে যাবে। সেই ইয়েলো মোজাইক ভাইরাসের প্রধান বাহক হলো একটা ভেক্টর, যেটা আপনার ওদের লালাতে একটা ভাইরাস জীবাণু থাকে। সেটা যখন ঢ্যাঁড়সের গাছে বসে তখন সেই লালাটার মধ্যে ঢুকে যায় এবং ভাইরাস আক্রান্ত গাছ, এবং এর কোনো ওষুধ বের হয়নি। তো একমাত্র ভেক্টরকে বন্ধ করতে পারলে পরে মোজাইকটা একদম বন্ধ হয়ে যাবে। প্রথম কথা হলো যে সমস্ত ওষুধ আমরা দিই, বিশেষ করে এই সাদা মাছি, এই হল ভেক্টর, এবং এইটা মেনলি ওই ঢ্যাঁড়সের গাছের উপরে বসে গিয়ে বিষটা ছড়িয়ে দিচ্ছে। কি করতে হবে তাহলে? তাই ভেক্টর তো সাদা মাছিকে মারার জন্য প্রথমত চাষিরা করেন কি, প্রথমে জমিতে ওষুধ দিয়ে দেন। আমরা ওগুলো প্রথমে জমিতে না দিয়ে চারিদিকে আলটাকে আগে ভালো করে স্প্রে করুন। সেটা ডাইকোফল হতে পারে, ইথিয়ন হতে পারে, যেটা আর কি, কিংবা অ্যাসিডামিপ্রিড বলে ওষুধ পাওয়া যায়, খুব ভালো। ওটা আমরা সাদা মাছের পক্ষে খুবই ভালো। সেটা যদি আগে প্রথমত আলের চারদিক স্প্রে করতে হবে, তারপর আস্তে 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 আপনার সার্কেলগুলো আসতে, যাতে এইদিকে করে দিলাম মাছি তখন উড়ে চলে গেল, সেটা যেন না হয়। অর্থাৎ আমি আগে গোটা রাউন্ড করে করে এসে আমি যদি ভেন্ডি লাগায় আসতে পারি তাহলে অনেকটা ফল পাওয়া যাবে। কিন্তু চাষিদেরকে লক্ষ্য রাখতে হবে, একটা দুটো যখনই আমার মোজাইক আরম্ভ হয়ে গিয়েছে তখন পারতপক্ষে যেন তুলে ফেলে দেওয়া হয়। এটা হলো প্রধান চাষির করণীয়। তারপরে যদি ওষুধ দেওয়া হয় তাহলে আমি অন্ততপক্ষে শেয়ার করতে পারি চাষিকে যে উনি এইখান থেকে এই মোজাইক ভাইরাস থেকে মুক্তি পাবেন। আচ্ছা, ভেন্ডি চাষের ক্ষেত্রে সার প্রয়োগ কিভাবে করা একটা অত্যন্ত দরকার। প্রথমত আমাদের এখানে এখন রাসায়নিক সারের এত বেশি প্রয়োগ, যার ফলে রোগ পোকার আক্রমণ বেশি হয়। এখন আমাদের বর্তমান সরকার চিন্তা ভাবনায় হচ্ছে কীভাবে জৈব সার দিয়ে অনেক বেশি উৎপাদন করা যায়। এই জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় আপনার জৈব ভিলেজ তৈরি হচ্ছে। এর আগে আমাদের ভ্যালিয়ান একটা গ্রামে জৈব ভিলেজ হয়েছিল, সেই চাষিদেরকে হাতে কলমে শেখানো হয়েছিল কীভাবে আস্তে আস্তে রাসায়নিক সার কমিয়ে দিয়ে জৈব সার বাড়িয়ে দিয়ে আমি ফসল তুলতে পারি। রাসায়নিক সার হয়তো ফলনটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু একটা ব্যাপার যে ঠিক মতন বিঘাতে যদি 8 থেকে 10 কুইন্টাল যদি আমি জৈব সার দিয়ে ভেন্ডি চাষ করতে পারি উত্তম রূপে, তাহলে ওই বিশেষ করে রোগের আক্রমণ অনেক কমে যাবে, বিশেষ করে, এবং পোকার আক্রমণ অনেক কমে যাবে, এবং বেশি সবুজ হয়ে যাওয়ার ফলেই আপনার পোকাটা বেশি আক্রমণ হয়। ওই যদি জৈব পদার্থ দেওয়া হয় তাহলে দেখা যাবে অতটা সবুজ হচ্ছে না, এবং খাদ্যের আপনার মান উন্নত হবে, এবং সেই ভেন্ডি যদি বলা হয় যে আমার শুধু জৈব দিয়ে করেছি তাহলে তার বাজারও দাম বেশি পাওয়া যাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে ভেন্ডি চাষের ক্ষেত্রে কিভাবে সার প্রয়োগ করা উচিত এবং কি ধরনের রোগ বা পোকার আক্রমণ দেখা দেয়, এবং সেক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে কথাও। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন,
অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।